দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, গেল কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে দুশ্চিন্তা কিংবা মাথা ব্যথার বিষয় হচ্ছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেবে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10.42%। তো এই যে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে তাদের আয় বাড়েনি, বরং তাদের আয় কমিয়ে দিচ্ছে এই মূল্যস্ফীতি। এবং এই মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের খরচও বাড়ছে এবং সেই খাতে এই মূল্যস্ফীতি সরাসরি যে ব্যবসাটিকে সবচেয়ে বেশি আঘাত করছে সেটি হচ্ছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। তো আমরা জানি যে গত এক দশক ধরে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসার একটি উল্লেখযোগ্য পরিমাণে বিকাশ ঘটেছে, কিন্তু এই মূল্যস্ফীতির কারণে এই ব্যবসাটি নানাভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তো আমরা এ বিষয়ে আমাদের এই আলোচনার আজকের এই বিষয়টি সাজিয়েছি জিনিসপত্রের বাড়তি দাম এবং রেস্তোরাঁ খাত কিভাবে চলছে সেটির উপর। আমাদের সঙ্গে আজকে আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আপনার সঙ্গে আলোচনার আগে আমরা একটি রিপোর্ট দেখব। আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভ তিনি একটি রিপোর্ট করেছেন যে এই যে মূল্যস্ফীতির কারণে যে মানুষের জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি কিভাবে অর্থনীতিকে নানাভাবে ব্যাহত করছে সেই বিষয়টি। তো আমরা রিপোর্টটা একটু দেখে আসি। টানা ২ বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে টালমাটাল দেশের অর্থনীতি। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় বাড়ছে না আয়, যার প্রভাব জনজীবনে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারের নেয়া পদক্ষেপেও মিলছে না সুফল, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৯.৭৩%, যা অর্থবছর ওয়ারি হিসেবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি ৯%-এর নিচে নামেনি। এমনকি গত ১২ মাসের মধ্যে ৭ মাসেই খাদ্য মূল্যস্ফীতি ১০%-এর বেশি ছিল। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে জানিয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সরবরাহ যদি না বাড়ে তাহলে শুধুমাত্র চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। পণ্যের সরবরাহ যাতে একেবারে নির্বিঘ্ন থাকে সেজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ২ নম্বর, রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ৩ নম্বর, বাজার ব্যবস্থাপনা যেটাকে বলে, বাজারে যাতে সব বাজারটার যে সুপারভিশন সেটা যেন থাকে, যাতে করে ওখানে প্রতিযোগিতা কাজ করে। অর্থনীতিবিদ হেলাল উদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকারের উপর থেকে সরকার হয়তো ব্লেম যেটা তার যে পলিসিগত যে ব্যর্থতা, ফেলোর বাস্তবায়নের, সেইটা হয়তো ব্যবসায়ীদের উপর দিতে পারছে, কিন্তু সমস্যার ক্ষেত্রে সমাধান হচ্ছে না। আমি মনে করি যে বাজার অর্থনীতির যে মূল ইসেন্স, যে মর্মার্থ, সেটার মধ্যে থেকে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে সেটাকে রিকগনাইজ করতে হবে। সেটা আগে থেকেই মনিটর করতে হবে যে আমার কোন সময় গ্যাপ হতে পারে। আগে থেকেই নীতি সহায়তা দিয়ে পর্যাপ্ত আমদানি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন নতুন মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। যে আমরা রিপোর্টটি দেখলাম, আপনিও দেখলেন নিশ্চয়ই। তো এই যে মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের উপর জীবনযাত্রার একটা বাড়তি চাপ পড়েছে। তো আপনারা যারা রেস্তোরাঁ ব্যবসা করছেন, রেস্তোরাঁ ব্যবসার উপর এই মূল্যস্ফীতির প্রভাবটা কিভাবে পড়ছে, কতখানি পড়ছে? জি, আসলে এই ইউক্রেন, এর আগে তো করোনার পর থেকে যে ইউক্রেন যুদ্ধ, সেই ইউক্রেন যুদ্ধের পর থেকে এই মূল্যস্ফীতিটা শুরু হয়েছে। আর করোনাকালীন তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত ছিল এটা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আগে এই মূল্যস্ফীতির কারণে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে যেতে পারছি না। এখানে অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, বলতে রেস্তোরাঁ বন্ধ হয়নি, কিন্তু মালিকানা চেঞ্জ হয়েছে। আপনি জানেন কি পরিমাণ মালিকানা চেঞ্জ হয়েছে? এটা আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি 30%-এর মতো আমরা বলছি, কিন্তু প্রপার ফুললি ডাটাটা আমাদের কাছে নাই। আমরা যারা গড়পড়তা যতটুকু দেখছি সেরকম বন্ধ হচ্ছে, খুলছে, খুলছে, বন্ধ হচ্ছে, এরকমই চলছে।
আপনার এই সেক্টরের সমস্যা হচ্ছে যে যদি আপনার মূল্যস্ফীতি বেড়ে যায় আমাদের সেল কমে যায়, কারণ আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর হাতে টাকা পয়সা থাকে না, তখন তারা খাবার দাবারটা বাইরে কমিয়ে দেয় এবং কম খায়। তো এই বিষয়টা হচ্ছে আমরা যেভাবে বুমিং সেক্টর ছিল সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ আমরা এখনো খুঁজে পাচ্ছি না। বুমিং সেক্টরটা এখন আমরা মানে কি বলে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এর মধ্যে ধরেন 29শে ফেব্রুয়ারি দুর্ঘটনার পর আমাদের অবস্থা আরও খারাপ, কারণ এখন পর্যন্ত আমাদের এই সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারেনি। তো আমরা চেষ্টা করছি যে কি করে এখান থেকে সলিউশন করা যায়, এবং সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি যে ওই ক্রাইসিসের পরে কি করে ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যায়। আপনি যে কথাটি বললেন যে আপনাদের সেল কমেছে, তো কি পরিমাণ সেল কমেছে, এবং আপনাদের এই সেক্টরে তো প্রায় 20 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানও আছে, সেক্ষেত্রে সেখানেও কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা? আমাদের সেক্টরে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, সব মিলে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী। এই সেক্টরের সেল 30% কম আছে আমাদের এখন অন এন এভারেজ। দু একটা রেস্টুরেন্ট বাদ দিয়ে, প্রমিনেন্ট 2-4টা রেস্টুরেন্ট যেখানে আছে তাদের ছাড়া নর্মালি অ্যাভারেজে সারা বাংলাদেশে আমরা আলাপ আলোচনা করে যতটুকু জেনেছি 30%-এর মতো অন অ্যাভারেজ আমাদের সেল কম আসে। আর বিশেষ করে কোরবানি ঈদের পরে খুবই খারাপ অবস্থা হয়েছিল। এখন এই যে বর্ষার সিজন, আম কাঁঠালের সিজনে আমাদের একটু সেল খারাপ হয়, সর্বোপরি এত খারাপ হয় না যে খারাপ অবস্থায় আমরা আছি। এর মধ্যে আবার বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, কিন্তু গ্যাসের লাইনে গ্যাস নাই, আমাদের খরচ বেড়ে গেছে। গ্যাসের, আমাদের যাদের গ্যাস লাইন আছে গ্যাস লাইনেরও বিল দিতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আপনার এলপিজি এরও একটা বিশাল খরচ আমাদের। তার মানে আপনি বলছেন যে মূল্যস্ফীতির কারণে একদিকে যেমন আপনাদের বিক্রি কমেছে, উল্টো আপনাদের খরচ বেড়েছে। খরচটা যেমন আপনার দ্রব্যমূল্যের দামের কথা তো বলে লাভ নেই, কারণ এটা কবে কমবে আল্লাহ ছাড়া তো কেউ জানে না, প্রতিদিনই বাড়ছে কোনো না কোনোভাবে। কিছু কমেছে দু একটা, যেমন তেলের দাম কমেছে কিন্তু চিনির দাম কমেনি, অন্যান্য প্রোডাক্টের দাম কমেনি, বাজারে সবজি সরবরাহ তেমন একটা নাই বললেই চলে। এই যে 80 টাকা অ্যাভারেজের নিচে কোনো সবজি নাই। তো এখন এইখানে আমরা যেমন প্রান্তিক জনগোষ্ঠীদেরকে যাদেরকে আমরা সার্ভ করি তাদেরকে সার্ভ করে এখন দূরও হয়ে গেছে। এর মধ্যে বিস্ফোরা হচ্ছে আপনার এই স্ট্রিট ফুডের নামে যেই অরাজকতা চলছে আমরা বলবো, কারণ আমরা যারা কমপ্লায়েন্স মেনে মোটামুটি ব্যবসা করি, যারা সরকারের ভ্যাট ট্যাক্স, কমার্শিয়াল বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল আমরা এগুলো দিচ্ছি, কিন্তু যারা কিছুই দিচ্ছে না, বাসায় চোরাই লাইনে হয়তো রান্না করছে, রান্না করে এনে একটা ঠেলার উপরে বা একটা ইসের উপরে করছে, প্রান্তিক জনগোষ্ঠী সেখানে কি খাচ্ছে আমরা জানি না, কিন্তু খাচ্ছে, পপুলারিটি পাচ্ছে। সেটাও তো মূল্যস্ফীতির একটা প্রভাব, যে তারা একটু কম খরচের আশায় এখানে খাচ্ছে। তো সেটি আপনাদেরকে কিভাবে, আপনারা যারা প্রাতিষ্ঠানিকভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন তারা তো করছে না, তারা আপনাদেরকে কিভাবে ঝুঁকিতে ফেলছে? তাদের সাথে কম্পিটিশনে তো আমরা পাচ্ছি না, কারণ আমাদেরকে 25% কস্ট তো এমনিই বেড়ে যায় যদি আপনি সব কিছু কমার্শিয়ালি আপনি ইউজ করেন। আপনার প্রপারলি কর্মচারী কর্মকর্তাদের বেতন, স্যালারি, থাকা খাওয়া, বোনাস, আপনার সমস্ত কমপ্লায়েন্স আপনাকে মানতে হচ্ছে, আপনাকে একটা ভালো আউটলেটের ভাড়া দিতে হচ্ছে, আপনাকে বাড়িওয়ালার সমস্ত কিছু দিতে হচ্ছে, ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে, কোথাও কোনো কমতি নাই। সেইখানে সাথে আর আমি রাস্তার একজনের সাথে কিভাবে আমি সাস্টেন করব? তো এইখানে আমি মনে করি বিমাতা সুলভ আচরণ হচ্ছে আমাদের রেস্তোরাঁ সেক্টরগুলোকে নিয়ে। যদি তারা ব্যবসা করতে চায় তাহলে কম্পিটিশনে আসতে হবে, তাহলে আপনার তাদেরকেও ভ্যাট ট্যাক্স দিতে হবে, তাদেরকেও আপনার সমস্ত সেফটি অ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আমরা তো দেখি যে বিদেশে যখন আমরা দেখি সেখানে তো স্ট্রিট ফুড বেশ জনপ্রিয়, তারা কি সেখানে ভ্যাট ট্যাক্স দিয়েই ব্যবসা করছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত? সেখানে স্ট্রিট ফুডের জন্য আলাদা স্পেস আছে এবং ঢালাওভাবে এইভাবে নাই, এবং সেটা সরকারের অনুমতি নিয়েই করা, ওইটা একটা কমপ্লেন্স মেনেই করা, নির্দিষ্ট হারে সরকারকে ট্যাক্স দিতে হয়, ওটা ফ্রি অফ কস্ট না। আমরা নিউ ইয়র্কে দেখছি, ম্যানহাটনে দেখেছি, এবং আমরা বিশেষ করে ইন্ডিয়াতে যদি আমরা দেখি এইরকম আমাদের মতো একদম একটা শুরু করলাম তো এক মাসে এইরকম না, একটা নির্দিষ্ট জায়গা থাকে দু একজন। কিন্তু আমাদের দেশে এখন শুরু হয়ে গেছে যে তরুণরা, মানে অনেকেই মনে করে যে আমি একটা ব্যবসা, যদিও সাস্টেনেবিলিটি কম কিন্তু কম্পিটিশনে আমাদের ক্ষতি হচ্ছে, সাস্টেন করতে পারতেছে খুবই কম, কিছু হচ্ছে না, আমি একটা স্ট্রিট ফুড নিয়ে বসে গেলাম, কিন্তু এই সাস্টেনেবিলিটি রেশিওটা খুবই কম। কিন্তু এখন হচ্ছে কি, আমরা যদি এখানে এইভাবে কম্পিটিশন করতে থাকি তাহলে তো আমরা টিকতে পারবো না। তাহলে এটা কিভাবে নিয়মের মধ্যে আপনারা চাচ্ছেন? আমরা যে নিয়মে ব্যবসা করি তারা সেই নিয়মে ব্যবসা করবে। দেখেন, এটা হেলথের ইস্যু, এটা একটা বিশেষায়িত ব্যবসা, যে কেউ চাইলেও মন চাইলেও ব্যবসা শুরু করে দিল, এটা তো হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হচ্ছে সেফটি ফুড এনশিওর করা, সেই এনশিওর নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটা হাইলি একটা
কমিটি হয়েছে যে কি করে আমরা একটা সেফটি এনশিওর করতে পারি, এনভায়রনমেন্ট সেফটি অলসো, প্রিমিসেস সেফটি এবং আমরা ফুড সেফটি, এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। এবং এফবিসিসিআই এর সাথে আমরা ওতপ্রোতভাবে কাজ করছি কি করে উইদিনে শর্ট টাইমে ঢাকাকে আগে কেন্দ্র করে, ঢাকাকে একটা অর্গানাইজড করে তারপর আমরা অন্যান্য জেলাগুলোতে, বিভাগীয় শহরগুলোতে আমরা মুভ করব। তো রেস্তোরাঁ মালিক সমিতি অনেক দিন ধরে কাজ করছে এবং আমরা এই যে 3 বছর যাবৎ কাজ করছি যে কি করে আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, বিজিএম এর আদলে প্রত্যেকটা কমপ্লায়েন্সের আওতায় নিয়ে আসতে পারি। সেখানে যদি এখন স্ট্রিট ফুডে যে আপনি দেখবেন যে আইসিডিআর গবেষণায় আপনার 76% রোগী মানে মানুষ অসুস্থ হয়, খাদ্যের জীবাণু হচ্ছে স্ট্রিট ফুড থেকে। তো এই স্ট্রিট ফুডের মধ্যে ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। আমরা ব্যবস্থা নিতে বলছি তাদেরকে নিয়ম নীতির আওতায় নিয়ে আসা, তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা এবং নির্দিষ্ট জায়গায় সেট করে দেওয়া। এখন আমার আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন যে সরকারের ভ্যাট ট্যাক্স যারা খুব মোটামুটি প্রমিনেন্ট তাদেরকে দিতে হচ্ছে, আশেপাশের লোকজনের ভ্যাট ট্যাক্সের আওতায় নাই। সেইখানে এনবিআর থেকে লোকজন যারা অ্যাপয়েন্টেড তারা নিজেদের পকেটটা ভারী করছে এবং এতে করে তো ব্যবসায়ীদের মধ্যে একটা অসম প্রতিযোগিতাও তৈরি হচ্ছে, ভীষণ অসম প্রতিযোগিতা। যেমন আপনার জোন ওয়াইজ যদি ধরেন ঢাকার একটা যে কোনো একটা এলাকা, সেখানে দেখা যায় যে 200 রেস্টুরেন্ট আছে, কিন্তু দেখা যায় যে নির্দিষ্ট 7-8টার উপরেই আপনার সর্বোচ্চ প্রয়োগ করা হচ্ছে। আর অন্য যারা আছে তাদের কাছ থেকে এক ধরনের চাঁদাবাজিই করছে, তাদের কাছে টাকা নিয়ে সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। তা আমরা বলেছি যে একটি রেস্তোরাঁও আপনার একটি স্ট্রিট ফুডও সরকারের আইনের বাইরে থাকতে পারবে না। সরকারের যে আইন কাঠামো আছে এর মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হবে, কারণ আমাদের রাষ্ট্র চলতে হবে। আমরা চাই সবাই ভ্যাট ট্যাক্সের আওতায় আসুক এবং ভ্যাট ট্যাক্সটা সহজীকরণ করা হোক। সহজীকরণ করা হলে মানে কি ভ্যাটটা আমাদের কমিয়েছে, আমরা আরও কম চাই, কিন্তু ট্যাক্সটা যদি আপনার একটা লেজিটিমেট ট্যাক্সের সাথে ভ্যাটের সামঞ্জস্যটা নাই। কিন্তু আমরা তো এমন অভিযোগও পাই যে আমরা যখন গ্রাহক হিসেবে যখন আমরা কোনো রেস্টুরেন্টে খাচ্ছি, আমরা ঠিকই ভ্যাটটা পরিশোধ করছি, কিন্তু সেই ভ্যাটটা হয়তো প্রপার ওয়েতে জমা হচ্ছে না, এমন অভিযোগের কথাও তো অনেকে বলে। যে আপনার কথা ঠিক আছে, আমরা বলি না যে এখানে সব মালিকরাই ভ্যাট পুরোপুরি দিচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে একসাথে কাজ করতে হবে, রেস্তোরাঁ মালিক সমিতি এবং সরকার একসাথে কাজ করতে হবে, এমন ওয়ে বের করতে হবে যাতে একটা কেউ ফাঁকি দিতে না পারে। আরেকটা বিষয় আপনাকে বলি যে ভ্যাট আমি দিতে পারবো, দিব, কিন্তু ট্যাক্স দিতে গেলে তো বড় সমস্যা। আর ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই ভ্যাট কিন্তু ইনক্লুডেড নিচ্ছে, কারণ আমাদের যখন কম্পিটিশন টিকতে এক্সট্রা ভ্যাট কিন্তু আমরা যদি চার্জ করি সেখানে কিন্তু কনজিউমার কিন্তু ওইভাবে ভ্যাট দিতে চায় না, কারণ তৃণমূলে আপনার যেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী খায় সেখানে কিন্তু ভ্যাটের কথা বলা যাচ্ছে না, সেখানে কিন্তু একটা থোক টাইপেরই দিতে হচ্ছে। তো আমরা বলছি ওটা যদি একটা মিনিমাম প্রাইসে ধরেন ভ্যাট আমাদের আছে এখন 5%, আবার আরেকটা বিষয় হচ্ছে 3 স্টার হোটেল রিলেটেড ভ্যাট হচ্ছে 15%। তো সেইখান থেকে সব কিছু কমিয়ে, যেমন ইউনিভার্সিটি এলাকায় ভ্যাট দেয় না কেউ, ইউনিভার্সিটি স্টুডেন্টরা কেউ ভ্যাটের কথা বললেই ওখানে একদম রিজনেবল প্রাইস, ভ্যাট দিতে গেলেও সাস্টেনই করতে পারবে না, কারণ একটা ইউনিভার্সিটি 150 দিন বন্ধ থাকে। মানে ভ্যাট ট্যাক্সের একটা চাপ আছে এখানে। এই যে বেলি রোডের ঘটনাটি ঘটেছে তারপর থেকে আসলে আপনারা কতখানি এগুলেন? যে আমাদের বেলি রোডের ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি কমিটি হয়েছে সব সংস্থার ডিজি এবং সচিব মহোদয়ের নেতৃত্বে, সেইখানে আমাদের কাজ চলছে। আমাদের পরবর্তী মিটিং ভেরি সুন হবে, কি করে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস পেতে পারি এবং একটা কমপ্লেন্টসের আওতায় আসতে পারি সেই নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যেটা অচিরেই একটা আলোর মুখ দেখবে এবং আমরা একটা সুশৃঙ্খলভাবে ব্যবসাটা করতে পারব। আমরাও সেটি আশা করি। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রেও যদি আমরা বিশ্বের যদি শীর্ষ 10টি দেশের তালিকা দেখি তার মধ্যেও কিন্তু বাংলাদেশ আছে। তো তারপরেও আসলে কেন জিনিসপত্রের দামটা কমছে না বা আপনারা কম দামে পাচ্ছেন না, আপনাদের অভিজ্ঞতার আলোকে একটু যদি বলতেন। দেখুন, আমি একটা সিম্পলি বুঝি যে আপনার আমদানি নির্ভর থেকে বেরিয়ে আসার জন্য কোনো প্ল্যান এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনার তেলের একটা বড় অংশ আমাদের আমদানি করতে হচ্ছে, তেল মানে অলমোস্ট 85% 90% তেল আমদানি করতে হচ্ছে। সেটা যদি 50% রিডিউস করা যায়, আমরা বহু মিডিয়াতে বলেছি যে পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু আপনার পাম চাষ করে আমরা কিন্তু তেলের একটা ঘাটতি মোকাবেলা করতে পারি। সেটা যদি আরও 5-7 বছর আগে শুরু হতো, কারণ 5-6 বছর আগে আপনি ফলন পাবেন না। ওইটার জন্য আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা তেলটা নিয়ন্ত্রণ করে, তাদেরকে যদি বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হয় যে আগামী 5-7 বছরের মধ্যে মিনিমাম 50% এই তেলের এই দেশে প্রোডাকশন করতে হবে। এবং পাশাপাশি সরিষা কিন্তু অনেক এক্সপেন্সিভ, সরিষা আমরা কিন্তু মানে আপনি আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের কিন্তু সুযোগ আছে। আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদেরকে উদ্বুদ্ধ করা, যে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা
প্রজেক্ট ছিল একটি বাড়ি একটি খামার, আমরা কিন্তু করছি না। আমরা কিন্তু নিজেরা যদি একটু ডিম নিজেদের প্রডিউস করতে পারি, আমরা যদি একটু একটা গরু থেকে নিজেদের দুধগুলো আমরা পেতে পারি, আমরা যদি সবজিগুলো নিজেদের আঙ্গিনায় করতে পারি, এবং সাপ্লাই চেইনটা বড় দুর্বল আমাদের। যেমন আমাদের বাজারে একটা কৃষক 3 হাত বদল হয়ে আমাদের ঢাকায়, এটা ছোটবেলা থেকেই শুনে আসতেছে এই কথা, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই যে কি করে আমাদেরকে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের ফলনের মানে ফসলের ন্যায্য দামও পাবে, এবং আমরা যারা ভোক্তা আছি তারা একটা ন্যায্য দাম পাবো। আমরা আরেকটা বিষয় আমরা দেখলাম যে সবশেষ একটি রিপোর্টে যে কৃষি পণ্য আমদানি নির্ভর হচ্ছে। যেমন যদি উদাহরণ দেই আলুর কথা, আমরা একসময় আলু সবসময় কি রপ্তানি করতাম, কিন্তু ইদানিং কিন্তু আলু আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসা যাবে যেন আলুতেও কৃষকরা কিছু ভালো দাম পাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কৃষকরা পুরো পাচ্ছে না। ওই আলুতেও একটা সিন্ডিকেট ঢুকে গেছে। লাস্ট ইয়ারে আমরা দেখলাম যে আলু নিয়ে কি তেলেশমাতি সবাই আলু গুদামজাত করে রাখতেছে। সেই আলুটা যদি কৃষক তার আলু রাখতে পারে, তাইলে আমাদের কৃষিটা, আমি একটু যে কথা বলতে চাই আপনাকে, একটু থামাবেন না, আমি বলি সমবায় ভিত্তিক কৃষিটা জরুরি দরকার হয়ে গেছে। এইটা 1972-73 সালে যখন বঙ্গবন্ধু এই বাকশাল প্রতিষ্ঠা করার আগে একটা সমবায় ভিত্তিক কৃষি হবে কিভাবে, বাকশালে কিন্তু আমি পড়তে বলবো বাকশালে অনেক কিছু ভালো কিছু আছে, সেখানে শুধু একটা জিনিস সবাই হাইলাইট করে, কিন্তু সেখানে যে কৃষির যে ব্যবস্থাপনাটা ছিল সমবায় ভিত্তিক কৃষি, সেটা কিন্তু বাস্তবায়ন আজ পর্যন্ত হয় নাই। আপনি এই এখন প্ল্যান করে এই নেক্সট ইয়ার থেকে সমবায় ভিত্তিক কৃষিটার উপরে জোর দেন, এবং এখানে কিছু ট্যালেন্ট লোক যারা সত্যিকারের উদ্যমী এবং উদ্যোগী, যারা সৎ, তাদেরকে আপনি দায়িত্বটা দেন। বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের যারা অথর্ব লোকজন আছে তাদেরকে সরিয়ে সত্যি জনপ্রতিনিধি যদি ভালো পাওয়া যায় অঞ্চল ভিত্তিক, আপনি প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক যে অঞ্চলে যে ফসলগুলো হয় সেখানে যদি সমবায় ভিত্তিক আপনার এই কৃষি জমিগুলোকে আইল প্রথা সরিয়ে আপনার কস্টিং কমে যাবে এখানে 30%। এবং আমি শেষ করি, এবং ওই কৃষকটা তার ফসলরা সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন করে ওই সমবায় ভিত্তিকই কৃষক তাদের প্রোডাকশন তারা সেল করবে, নিজেরা নিয়ে আসবে মার্কেটে, নিজেরা সেল করবে, সমবায় ভিত্তিক বন্টন হবে। এইটা যদি করতে পারেন তাহলে আমরা মনে করি যে খাদ্যের যেই আমাদের যে দৈন্যতা, খাদ্যের যে আমাদের কি বলে আমাদের এখন যে শর্টেজ আছে, আমরা যে খাদ্যের মূল্যস্ফীতিতে আছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং আমরা ভালো একটা এক্সপোর্ট করতে পারবো। আমাদের যা আছে গুড ইনাফ, শুধু আমাদের অর্গানাইজড করা দরকার। অনেক উন্নয়ন হয়েছে যথেষ্ট, এখন আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের আওতায় নিয়ে আসতে হবে। আপনি ইনফ্রাস্ট্রাকচার করবেন, শুধু ঢাকা কেন্দ্রিক সবকিছু না করে আমাদের সমস্ত উপজেলা কেন্দ্রিক যদি আপনি এইভাবে সমবায় ভিত্তিক একদম আইন করে চাপিয়ে দেওয়া যে সমবায় ভিত্তিক কৃষি হইতে হবে, এবং ওইখানে সমবায় ভিত্তিক চাষ হলে সরকার ওইখানে তেল দিবে, বীজ দিবে, সব দিবে, এবং ওইখান থেকে সমবায় ভিত্তিকই এই প্রোডাক্টটা সেল হবে, তাইলেই দেখবেন যে আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো। সেই ব্যাপারে কিন্তু আমরা সংসদের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। ওই আমলারা প্ল্যান করে নিয়ে আসতেছে, ওইভাবে বাস্তবায়ন করতেছে, সেইভাবেই হচ্ছে, কিন্তু পলিটিশিয়ানদের যে ভূমিকাটা দরকার সেই ভূমিকাটা আমরা ওইখানে দেখতে পাচ্ছি না। আমরা আলোচনা শেষ করব, তো সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা? সার্বিকভাবে আমরা এই দেশের মানুষ এখন সবার আগে দরকার সুশাসন নিশ্চিত করা, এবং এই দুর্নীতিবাজদের আপনি যতই চেষ্টা করেন না কেন, যতদিন পর্যন্ত এই ব্যাংক লুট করবেন একটা পক্ষ এবং টাকা পাচার করবেন, এই যারা আমলাতন্ত্র, এই যারা দেখেন সরকারি কর্মকর্তাদের দুর্নীতিগুলো বেরিয়ে আসতেছে, এটা মাত্র একটা সাগরের মধ্যে এক বিন্দু জল। আপনি দেখেন খুঁজে বের করেন, এই 80 থেকে 90% লোকের সম্পদের হিসাব নেন, আপনি তাহলে পেয়ে যাবেন, আপনার বাইরের কাছে টাকা হাত পাততে হবে না। এদের টাকা জব্দ করেন, এরা বাইরে যেগুলো নিয়ে আসছে এদেরকে বর্ডার সিল গালা করে এদেরকে আটকে রাখেন, এরা কেমনে ছুটে গেল, তাহলেই দেখবেন যে আপনি আপনার টাকা পয়সার অভাব নেই, কারো কাছে চাইতে হবে না। যে দুর্নীতি তারা করছে বাংলাদেশে খালি করে ফেলছে দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সবার আগে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও আশা করি যে সরকার যেহেতু দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, যুদ্ধ ঘোষণা করেছে, মাননীয় প্রধানমন্ত্রীও সেটি বলেছেন, তো আমরা আশা করি হয়তো ভালো কিছু দিকে যাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। জি ধন্যবাদ। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।